আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ক্লাস 9 বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার কত 5 অর্থাৎ পদার্থের গঠন। এই চ্যাপ্টারটা হচ্ছে পর্ব 27 অর্থাৎ প্রায় 27 নম্বর পর্ব। তো এই পর্বে আমরা দেখো আলোচনা কি করব এখানে লিখে রেখেছি। তো ফার্স্ট ডেতে যখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম প্রথম পর্বে, তো সেদিন আমরা কিছু আলোচ্য বিষয় বা মেইন টপিক এই সেটে লিখে রেখেছিলাম অনেকগুলো, তাই না? তো ওই টপিকগুলোর মধ্যে প্রায় 7টা টপিক আমাদের কি পড়া শেষ হয়ে গেছে, প্রায় অনেক ছোট ছোট অংশে ভাগ করে প্রায় আমরা 26টা পর্বে ওই ব্যাপারগুলো আলোচনা করেছি এবং শিখেছি জেনেছি, তাই না? তো আজকের এই টপিকগুলো আমরা আলোচনা করবো, এটা লিখে রেখেছি। তো এই জায়গাতে নতুন কিছু আমি অ্যাড করেছি, কারণ আমি দেখলাম যে আসলে নতুন কিছু অ্যাড করা উচিত, তো একটু প্রয়োজন মনে করলাম, হ্যাঁ। এবং একটা টপিক এখানে বাদও দিয়েছি। তো যাই হোক, এই সংযোজন বিয়োজন করার একটু প্রয়োজন মনে করলাম বলেই করেছি। তো এখন আজকের এই টপিক থেকে অর্থাৎ আজকের এই যে পর্বটা আছে, এই পর্ব থেকে আমরা আইসোটোপ আলোচনা করা শুরু করব। তো আশা করছি এই পর্বেই আইসোটোপ আলোচনা শেষ হয়ে যাবে এবং নেক্সট আমরা আলোচনা করব আইসোবার নিয়ে এবং আইসোটোন এবং আইসোমার নিয়ে। এবং আস্তে আস্তে আমরা কি আলোচনা করব, দেন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এবং এর প্রকৃতিতে পর্যাপ্ততা এবং আপেক্ষিক আণবিক ভর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানে এই যেগুলো মানে কি বলতো, আপেক্ষিক পারমাণবিক ভর, এরপরে এগুলোর মানে এখানে কি লিখেছি, আপেক্ষিক আণবিক ভর, তাই তো? এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে এবার চলো আজকে টপিকটা শুরু করি, আইসোটোপ। তাহলে এখন কথা হলো আইসোটোপটা কি বা কাকে বলে, তাই তো? তাহলে একটু খেয়াল করে দেখো, আমি লিখে রেখেছি যে আইসোটোপ। আইসোটোপটা হচ্ছে কি, যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান। একটু খেয়াল করে দেখো, কি সংখ্যা সমান? আমার প্রোটন সংখ্যা সমান। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। ভালো করে খেয়াল করো স্যার, কি বললাম আমি? প্রোটন সংখ্যা কি সমান? প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ যে সকল পরমাণুর কি হবে, প্রোটন সংখ্যা সমান হবে এবং এই যে নিউটন সংখ্যা, ভর সংখ্যা এগুলো ভিন্ন হবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো আইসোটোপ। ঠিক আছে? তো এটা উদাহরণে পরে আসতেছি, উদাহরণে গেলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি একটু বলি যে আইসোটোপ এই শব্দটা আবিষ্কার করেছে কে? এই আইসোটোপ এই শব্দটা প্রথম ব্যবহার করা হয় 1913 সালে। এটি আবিষ্কার করেন সোডি। ঠিক আছে? এই সোডি নামের একজন ব্যক্তি, এবং পরবর্তীতে এই আইসোটোপটা আবিষ্কার করেন, অর্থাৎ এই ওয়ার্ডটা, আইসোটোপ ওয়ার্ডটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? সোডি নামের একজন ব্যক্তি। এবং কত সালে ব্যবহার করেন? 1913 সালে ব্যবহার করেন, তাই তো? এবং পরবর্তীতে এটা হবে 1919, সরি, ঠিক আছে, 1919। তাহলে এই 1919 সালে ফ্রান্সিস উইলিয়াম অ্যাস্ট্রন নামের বিজ্ঞানী এই যে নিয়নের দুইটা পরমাণু তিনি লক্ষ্য করেন। ঠিক আছে? নিয়নের দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু খেয়াল করেন। তিনি প্রথমে খেয়াল করেন একটা নিয়ন এবং যার প্রোটন সংখ্যা আছে মোট 10টা, এবং যার এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা আছে 10টা, কিন্তু ভর সংখ্যার ক্ষেত্রে তিনি খেয়াল করে দেখলে এই ক্ষেত্রে ভিন্ন। অর্থাৎ এই প্রথম যে নিয়নটা আছে তার ভর তিনি দেখলেন 20, এবং এই যে নিয়নটা আছে এই নিয়নের ভর তিনি দেখলেন কত? 22। তো আমরা এগুলো তো যখন ওই যে পরমাণু কণিকার ব্যবহার শিখে আসছিলাম এবং হচ্ছে এদের যে পরিচিতি সম্পর্কে যখন শিখেছিলাম, তখন কিন্তু এই জায়গাতে আমরা শিখেছিলাম যে এখানে যদি নিয়ন লিখতে হয় তাহলে এই জায়গাতে যেটা থাকে সেটা হচ্ছে কি আমার পারমাণবিক সংখ্যা। আর আমরা জানি কি, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে হলো এটাকে আমি পারমাণবিক সংখ্যাও বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি হচ্ছে ইলেকট্রন সংখ্যা বলতে পারি, এটাকে আমি প্রোটন সংখ্যাও বলতে পারি। এবং উপরে যে জিনিসটা লেখা হয় এই বাম কর্নারে, এই জায়গাতে কি থাকে? ভর থাকে, তাই তো? তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা জেনে আসছি। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমি লিখেছি এখানে কত নিয়ন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, মানে প্রোটন হচ্ছে 10টা, এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যার ভর হচ্ছে 20, এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যার ভর হচ্ছে কি 22, কিন্তু এখানে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা কত? 10। তো এই ব্যাপারটাই তখন যখন খেয়াল করলেন এই অ্যাস্টন, এই বিজ্ঞানীটা, তখন আসলে তিনি একটু চিন্তা করলেন যে আসলে এই ঘটনাটা কেন, এমনটা কেন হচ্ছে। যখন তিনি দেখলেন হ্যাঁ এরকমটা হতেই পারে এবং এরকম অনেক ধরনের পরমাণু পাওয়া যেতেও পারে। ঠিক আছে? তো আসলে পরবর্তীতে এগুলা চিন্তা করে বের করা হয়েছে, পরবর্তীতে এগুলো পাওয়া গেছে। তো তখন থেকে তিনি এই আইসোটোপ কথাটা তিনি ইউজ করা শুরু করলেন এবং বললেন এরা পরস্পরের আইসোটোপ। তিনি কি বললেন? এরা পরস্পরের আইসোটোপ। মানে ব্যাপারটা এইরকম যে যদি কোনো পরমাণুর কি প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে তাদেরকে তুমি পরস্পর কি বলতে পারবা? প্রোটন সংখ্যা বলতে পারবা, সরি, আইসোটোপ বলতে পারবা। এখন আমি যদি তোমাদেরকে উদাহরণ দিতে চাই বোঝার জন্য, ধরো আচ্ছা মনে করো তোমরা দুই ভাই। ঠিক আছে? তোমরা দুই ভাই,
তাহলে এই যে তুমি যে ভাই হলা, দুই ভাই হলা, এটার পূর্ব শর্ত কি ছিল? পূর্ব শর্ত ছিল যে তোমাদের বাবা মা একই, অথবা তোমরা চাচাতো ভাই যদি হও তাহলে তোমার চাচা এবং চাচি থাকতে হবে। তোমরা যদি খালাতো ফুফাতো ভাই হও তাহলে তোমার খালা খালু বা ফুফা ফুফু এগুলো থাকতে হবে, নইলে তো তাদেরকে তুমি ভাই বলতে পারবে না। এখন ধরো এই চাচাতো খালাতো মামাতো ভাই বাদ দিয়ে মনে করো নিজের মধ্যে তুমি চিন্তা করছো, ঠিক আছে? মনে করো তোমরা দুই ভাই, তো এটার পূর্ব শর্তটা হচ্ছে আমরা ধরে নিলাম যে দুজন ব্যক্তির বাবা মাটা একই, তাদেরকে তুমি পরস্পরের কি বলছো? ভাই বলছো। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে কিছুক্ষণের জন্য ধরে নিলাম ভাই কারা? যাদের বাবা মা একই, তাদেরকে পরস্পরের ভাই বলছো, তাই তো? ঠিক ঘটনাটা এইরকমই কিছুটা, যাদের প্রোটন সংখ্যা সমান হবে তারা পরস্পরের কি? পরস্পরের আইসোটপ। কথাটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার পরবর্তীতে এরকম আরো কিছু যদি উদাহরণ আমি দেই তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে কার্বন 6 কার্বন 6 কার্বন 6, অর্থাৎ প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান। এর মানে হলো পরস্পরের কি? এরা আইসোটপ। কারণ আমি আরো একটু খেয়াল করে দেখতে পাচ্ছি কি ভর সংখ্যা কি আছে? এদের ভিন্ন আছে। এরপর পরবর্তীতে খেয়াল করে দেখো এই যে 8 8 8, অর্থাৎ এরা পরস্পরের আইসোটপ, কারণ এদের প্রোটন সংখ্যা সমান, কিন্তু এই যে দেখো ভর সংখ্যাটা কি? ভর সংখ্যাটা ভিন্ন। এই যে 16 17 18, তাই তো? তাহলে পরস্পরের কি? আইসোটপ। এরপর আমি যদি বলি ক্লোরিনের কথা, তাহলে এখানে কি আছে দেখতে পাচ্ছ? এখানে আছে 17, এখানে আছে 17, অর্থাৎ ক্লোরিন এর প্রোটন সংখ্যাটা হচ্ছে 17, কিন্তু এর ভর সংখ্যা একটা দেখতে পাচ্ছ 35, একটা দেখতে পাচ্ছ 37, অর্থাৎ যেহেতু এদের ভর সংখ্যাটা ভিন্ন এবং এদের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেহেতু সমান, এই কারণে এরা পরস্পরের কি? পরস্পরের আইসোটপ, তাই তো? এখন কথা হলো যে স্যার আমাদের যে পরবর্তী যে অধ্যায় 6 আছে, অর্থাৎ 6 নাম্বার চ্যাপ্টারে যে পর্যায় সারণীটা আছে, এই পর্যায় সারণীতে আমি খেয়াল করে দেখলাম এখানে ক্লোরিন লেখা আছে, ক্লোরিনের এই জায়গাতে লেখা আছে 35.5, অর্থাৎ আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে এর প্রোটন সংখ্যা তো 17 ঠিক আছে, কিন্তু এর ভরটা তো লেখা আছে 35.5, কিন্তু আপনি একটাতে বললেন 35, একটাতে বললেন 37, আসলে 35.5 তো কোনোটাতেই নাই, তাই না? তাহলে এইটা কেন? তাহলে এইটা এগুলো কি আলাদা আলাদা? এখন এটা যদি সদুত্তর দিতে চাই তাহলে এটা একটু বুঝতে হবে। তো এই ব্যাপার নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব অবশ্য এই জায়গাটাতে, 11 নম্বর যে টপিকটা আছে সেখানে, যেখানে প্রকৃতিতে পর্যাপ্ত নিয়ে আলোচনা করব। বেশ কিছু ক্যালকুলেশন আছে, বেশ কিছু ম্যাথ টাইপের কিছু ব্যাপার আছে, তো ওগুলো যখন আমরা সলিউশন করব তখন এর অ্যান্সারটা পেয়ে যাবা। তারপর আমি একটু বলে দিই, ধরো না এই ক্লোরিন এই 35, এইটা আমাদের এই প্রকৃতিতে পাওয়া যায় 70%, 75%, এবং এই যে ক্লোরিন 37, এই পরমাণুটা পাওয়া যায় 25%, ঠিক আছে? তো এদেরকে যখন আমি একটা গড়ে নিয়ে আসব, ঠিক আছে, এ যখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব তখন এটা প্রায় 35.45 বা এই টাইপের, বা যেটা কাছাকাছি 35.5 এর কাছাকাছি আসবে, এবং এই মানটা আমরা গড় আকারে ধরে নিই। অর্থাৎ প্রকৃতিতে এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়, তাহলে দুইটাকে যদি আমি গড় করি তাহলে এরকম একটা মান আসবে। আর কথা হলো স্যার আপনি যদি গড় যদিও করেন তাহলে কত? 37 আছে, এখানে কত আছে? 35 আছে। এখন দুইটাকে আমি যদি যোগ করি তাহলে তো আমার 72 হচ্ছে, তাই না? তার কথা হচ্ছে 72। তাহলে 72 কে যে গড় মানে দুইটা যোগ করেছি, যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে তো কত? 36 হচ্ছে, তাই না? তাও তো মিললো না। কথা হচ্ছে এটা একটু মিলবে না, হ্যাঁ? এর মধ্যে একটা কিন্তু আছে, এগুলো আমরা আস্তে আস্তে একটু আলোচনা করবো, সমস্যা নেই, এই কটা টপিকের মধ্যেই, ঠিক আছে? ব্যাপারটা কি, এখানে একটু যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে কিছু পরিমাণ শক্তি এই জায়গাতে কমে গেছে না? কিছু পরিমাণ শক্তি যে অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা পরিমাণ কমে গেছে। তো এই যে যেই পরিমাণ কমে গেল, এইটুকু আইনস্টাইন সূত্রটা হচ্ছে E=mc², এই সূত্রের সমপরিমাণ শক্তিটা শক্তি আকারে নষ্ট হয়েছে। অর্থাৎ বলতে গেলে এরকম যে এখানে যে পরিমাণ ভরটা প্রায় কত, এখানে আমরা 35.5 ধরছি, কিন্তু এখানে আছে কত? 36, দেখেন কত? প্রায় 0.5, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু থেকে 0.5 পরিমাণ কি ভর কমে গেছে। তাহলে এই ভরটা কোথায় গেছে? এটা অ্যাকচুয়ালি শক্তি আকারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা
আরো একটু বিস্তারিত আলোচনা করব এই আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করার সময়, ঠিক আছে? তাহলে আপাতত এতটুকুই মাথায় রাখো যে এই তোমাদের বইয়ে অর্থাৎ তোমাদের যে 6 চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে যেই ভরগুলো লেখা আছে সেগুলা কি একটা গড় করে নেওয়া আছে, ঠিক আছে? গড় আপেক্ষিক পারমাণবিক ভরগুলা লেখা আছে। মনে হয় আমি ব্যাপারটা একটু বোঝাতে পেরেছি, হ্যাঁ? সম্পূর্ণ বোঝাতে না পারলেও একটু মেবি তোমরা বুঝতে পেরেছো এই ব্যাপারটা, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা উদাহরণ শিখে ফেললাম এবং আইসোটপ কাকে বলে এই ব্যাপারটাও শিখে ফেললাম। তাহলে এবার ভালো করে খেয়াল করো আইসোটপ কাকে বলে, যার প্রোটন সংখ্যা সমান। আর কথা হলো এই ব্যাপারটা মনে রাখার জন্য কোনো কি টেকনিক আছে? আর কথা হলো স্যার মনে রাখতে হবে কেন? প্রোটন সংখ্যা যার সমান তাকে আমরা কি বলবো? আইসোটপ বলবো। কিন্তু এটা তো মনেই থাকে, তাই না? ঝামেলাটা তখন বাঁধবে যখন তুমি এই যে আইসোবার পড়বা, আইসোটোন পড়বা, আইসোমার পড়বা, তাহলে তখনই গোলায় যাবে যে কোনটা প্রোটন, কোনটা ভর, কোনটা নিউটন, কোনগুলা কি সমান, ঠিক আছে? এই কারণে আমরা এখানে একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে মনে রাখার জন্য এই যে শেষে কি আছে প আছে না, শেষে প আছে না, এই প মানে হলো এর প্রোটন সংখ্যাটা সমান। প মানে কি? প্রোটন সংখ্যা সমান। ঠিক একইভাবে যখন আমরা এগুলো আলোচনা করবো তখন এই যে র মানে ধরে নেবা ভর, এই যে ন মানে ন আছে না আইসোটোন, ন মানে কি নিউটন, অর্থাৎ এর ভর সংখ্যা সমান হবে এর কি হবে নিউটন সংখ্যা সমান হবে, ঠিক আছে? তো এটা তো আমরা নেক্সট পর্বে আলোচনা করবোই, তখন বিস্তারিত ইনশাআল্লাহ দেখা যাবে। তাহলে এবার কথা হচ্ছে এখানে এই প্রোটন সংখ্যা যে সমান হবে এই আইসোটপের, এটা আমি কি দেখে বুঝবো বা বুঝবো বলতে কি করে মনে রাখবো, সেটা হচ্ছে কি শেষে কি আছে প, এই প মানে মনে রাখবো প্রোটন, পদায় কি কি মনে রাখবো প্রোটন। তাহলে যার প্রোটন সংখ্যা সমান বাকি সব ভিন্ন, মানে ভর সংখ্যা নিউটন সংখ্যা এগুলো ভিন্ন হবে, তাদেরকে আমরা কি বলবো পরস্পরে কি বলবো আমরা আইসোটপ বলবো, ঠিক আছে? আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার এবং কে আবিষ্কার করলো এই ব্যাপারটা নিয়েও কোনো কনফিউশন নাই। তাহলে এবার আরো একটা লাইন আমি এখানে লিখে রেখেছি যে সোনা আর সোডিয়াম, ঠিক আছে? এই অর্থাৎ গোল্ড, এটা কিসের? স্বর্ণ অর্থাৎ সোনা। সোনার কি সংকেত না এটা? হ্যাঁ। তাহলে এই সোনা, তাহলে এই যে এ ইউ অর্থাৎ এটা যেহেতু এ ইউ এর প্রতীক বা এটা কি যেন বলে গোল্ড, তাই তো? তাহলে আমরা মনে রাখি সোনা আর সোডিয়াম। তাহলে সোনা আর সোডিয়ামের কি কোনো আইসোটপ নাই, কথাটা কি মনে থাকবে? মনে কি থাকবে? সোনা আর সোডিয়ামের কি নাই? কোনো আইসোটপ নাই। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলে আসো এই আইসোটপের ভালো দিক কি আছে বা এর ব্যবহার কি কি আছে, ঠিক আছে? তাহলে এর ব্যবহার বা বলতে পারো এটা পজিটিভ দিকগুলো আমি এখানে আলোচনা করব এবং নেগেটিভ কিছু দিক আছে যেগুলো আমি একটু মুখে বলে দেবো। তো ঠিক আছে, একটু শোনো। সেটা হচ্ছে কি এখানে ব্যবহার। তাহলে ব্যবহারের মধ্যে একটা ভাবে লিখে রেখেছি শিল্প কারখানায়, অর্থাৎ যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোতে অনেকভাবে এই তেজস্ক্রিয় আইসোটপগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং অনেক উপাদান আছে, অনেক এলিমেন্ট আছে বা অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো গুণার জন্যও কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখা যাচ্ছে কোনো একটা পাত্র, যে পাত্রে অ্যাকচুয়ালি কোনো ছিদ্র আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? তো এই ব্যাপারটাও এই তেজস্ক্রিয় আইসোটপ দ্বারা নির্ণয় করা যায় বা নির্ণয় করা সম্ভব, ঠিক আছে? তাহলে এরপরে চলে আসো 2 নাম্বার। তাহলে 2 নাম্বার এখানে একটা ব্যবহার লিখে রেখেছি চিকিৎসা ক্ষেত্রে। এই চিকিৎসা ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক আইসোটপ ব্যবহার করা হয়। তো আমি এখানে কয়েকটা কথা লিখে রেখেছি, স্পেসিফিক কিছু আইসোটপের নাম লিখে রেখেছি, ঠিক আছে? তো এই আইসোটপের নামগুলো তোমাদের যে আগের ব্যাচটা অর্থাৎ যারা এখন ক্লাস 10-এ আছে অর্থাৎ পুরাতন যে বইটা, এই বইটাতে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা ছিল, কিন্তু তোমাদের বইয়ে এই ব্যাপারগুলো আলোচনা করা নাই, ঠিক আছে? বাট আমি মনে করলাম যেগুলো তোমাদের একটু জানা উচিত, এই কারণে আমি একটু লিখে দিয়েছি, জাস্ট একবার কি শুনে ফেলো, ওকে? তাহলেই হবে, যেহেতু বইয়ে নাই তার মানে হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, বাট জানাটা আমি মনে করলাম জরুরি, এই কারণে একটু দিয়েছি, একটু খেয়াল করে দেখো। দেখি চিকিৎসা ক্ষেত্রে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে যে কোবাল্ট 60, এখানে কি বললাম আমি? কোবাল্ট 60 অর্থাৎ এটা বলতে পারো ভর। তাহলে কোবাল্ট 60 নামক যে আইসোটপটা আছে, এই আইসোটপ এর এই আইসোটপটা কি কাজ করে? এই আইসোটপটা হচ্ছে ক্যান্সার নিরাময়ে সহায়তা করে, ঠিক আছে? তাহলে আইসোটপটা কোন চিকিৎসা ব্যবহার করা হয়? ক্যান্সার নিরাময় করার জন্য কোবাল্ট 60 ব্যবহার করা হয়। এরপর কি লেখা আছে? টেকনেশিয়াম 99, কি লেখা আছে? টেকনেশিয়াম, টেকনেশিয়াম সংখ্যাটা কি? টিসি, ঠিক আছে? তো টেকনেশিয়াম 99 এইটা, হ্যাঁ টেকনেশিয়াম 99 এইটা ব্যবহার করা হয় বিভিন্ন রোগ নির্ণয় করার ক্ষেত্রে। তো এই ব্যাপারে একটু বলি, এই টেকনেশিয়াম 99 এইটা কোনো রোগীর শরীরে যদি আমরা ইনজেক্ট করে দেই তাহলে এইটা রোগীর শরীরের ভিতরে গিয়ে এক ধরনের গামা রশ্মি নির্গত করে। কি নির্গত করে? এক ধরনের গামা রশ্মি নির্গত করে। এই গামা রশ্মি নির্গত করার ফলে যে সব ক্যামেরাগুলা
এই রশ্মি বা হচ্ছে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলাকে যেসব ক্যামেরা ডিটেক্ট করতে পারে এইসব ক্যামেরা দ্বারা ওই সব জায়গার কি একটা ফটো তোলা যায়, ঠিক আছে। সাপোজ একদিকে ইনজেক্ট করলাম, ইনজেক্ট করার ফলে ওখানে কি উৎপন্ন হইলো, ওই গামা রশ্মি উৎপন্ন হইলো, এবং গামা রশ্মি উৎপন্ন হওয়ার ফলে এই যে গামা রশ্মি ডিটেক্ট করতে পারে এরকম কোনো ক্যামেরাতে ছবি তুলে সেই জায়গাতে জানা যায় অ্যাকচুয়ালি ভিতরে কিছু হয়েছে নাকি হয়নি। এবার কথা হলো যে এই টেকনিশিয়াম 99 এটা তাদের শরীরে থেকে গেল, তাই না, কারণ এটা তো ভালো জিনিস না, তেজস্ক্রিয় রশ্মি ভালো জিনিস না, তো এটা ক্যান্সার হতে পারে। আসলে এটা লাইফ টাইম হচ্ছে 6 আওয়ার, ঠিক আছে। এই টেকনিশিয়াম 99 প্রায় 6 ঘন্টা তোমার শরীরে থাকবে এবং 6 ঘন্টা পর এটা উধাও হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এর লাইফ টাইম কত, 6 আওয়ার, কথাটা কি মনে থাকবে? তাহলে এই কারণে তোমার ছবি তোলা যখন শেষ এবং ছবি তোলা শেষে প্রায় 6 ঘন্টার মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে এই টেকনিশিয়াম 99 দ্বারা কি করতে পারি, রোগটাকে নির্ণয় করতে পারি। তাহলে এবার আসো আয়োডিন 131, আয়োডিন 131। তাহলে আয়োডিন 131 এটা ব্যবহার করা হয় থাইরয়েড গ্রন্থির চিকিৎসার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? থাইরয়েড গ্রন্থির চিকিৎসার ক্ষেত্রে। এরপর আসো ফসফরাস 32, কি বললাম, ফসফরাস 32। এই ফসফরাস 32টা ব্যবহার করা হয় রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়। এরপরে আরো কিছু ব্যবহার আছে, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। তাহলে কৃষি ক্ষেত্রে এই তেজস্ক্রিয় আইসোটোপ কিভাবে ব্যবহার করা হতে পারে? এই কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফসলের গুণগত মান বৃদ্ধি, ফসলের পুষ্টি বৃদ্ধি, হ্যাঁ, বা পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে দমন করার জন্য এইসব কিছু কাজে কি করা হয়, এই আইসোটোপ গুলা ব্যবহার করা হয়। এই বলতে বিভিন্ন আইসোটোপ ব্যবহার করা হয়। ওকে, এরপর পৃথিবীর বয়স নির্ধারণেও কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা যায়। অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ গুলো ব্যবহার করে আমরা বিভিন্ন জীবাশ্ম বা পৃথিবীর বয়সটাকে নির্ধারণ করতে পারি বা একটা অনুমান করতে পারি। এক্সাক্ট তো বলা সম্ভব না, একটু আমরা কি করতে পারি, অনুমান করতে পারি। এরপরে একটু খেয়াল করে দেখো খাদ্যদ্রব্য সংরক্ষণে, বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণে, অর্থাৎ আমার যে খাদ্যদ্রব্যগুলো আছে এই খাদ্যগুলো নষ্ট হয়ে যায় কেন? ওই যে ব্যাকটেরিয়াগুলো এখানে আক্রমণ করে, ঠিক আছে, বা ব্যাকটেরিয়া জন্মায়, এর ফলে কি খাবারটা নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়। তো এই খাবারগুলোকে সংরক্ষণ করার জন্য অনেক ক্ষেত্রে কি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এতে কি হতে পারে না, এই ব্যাকটেরিয়াগুলো জন্মাতে পারে না এবং খাবারটা অনেকদিন ধরে ভালো থাকে বা সংরক্ষণ করা যায়। ওকে, তাহলে এই তো গেল আমার ভালো সাইডগুলা। তাহলে আমরা কি শিখলাম, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, আবিষ্কার কে করে, এবং এক্সাম্পল দেখলাম, এবং কোন কোন গুলার আইসোটোপ নাই সেগুলোও দেখলাম, এবং ভালো দিক বা এর ব্যবহারগুলো দেখলাম। এবার খারাপ দিকের কথা যদি বলি, কারণ একটা জিনিস যেহেতু ভালো তাহলে এর খারাপ দিকও থাকবে। প্রত্যেকটা জিনিস কি ভালো খারাপ মিলেই তো, তাই না? প্রত্যেকটা জিনিসের ভালো দিক যদি থাকে তাহলে তার খারাপ দিকও থাকবে। কারণ এই তেজস্ক্রিয় আইসোটোপটা ভালো জিনিস, কিন্তু এর কিছু ক্ষতিকর দিকও আছে। কিরকম? সাপোজ ধরো এই যে তেজস্ক্রিয় যে আইসোটোপ গুলো আছে, তাহলে এই আইসোটোপ গুলো সাধারণত কি করে, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। এই তেজস্ক্রিয় রশ্মি তোমার শরীরে যদি প্রবেশ করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় তোমার 20-25% পর্যন্ত ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায়, ঠিক আছে। বা ধরো অনেক সময় তোমরা যখন ওই যে এক্সরে করতে যাও বা বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে যাও, তখন বিভিন্ন টেস্ট করার ক্ষেত্রে দেখবা খেয়াল করে যে এক্সরে রুমে, এমআরআই রুমে, ঠিক আছে, এই রুমগুলোতে শুধু রোগীকে ঢুকতে দিচ্ছে বা রোগীর গার্জিয়ানগুলোকে ঢুকতে দিচ্ছে না, বা সেরকম যদি খুবই সিরিয়াস রোগী হয় তাহলে একজনকে ঢুকতে দিচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে বাধাটা দেয় কেন? বাধাটা দেওয়ার কারণটা হচ্ছে আসলে যেই রশ্মিগুলো দিয়ে ছবি তোলা হবে এগুলো তেজস্ক্রিয় রশ্মি, তাই না? এই তেজস্ক্রিয় রশ্মি মানুষের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু এই ক্ষতিকর প্রভাবটা রোগীর উপর পড়লেও ফেলতে হবে। মানে ব্যাপারটা এরকম যে বেশি ক্ষতির থেকে কম ক্ষতি তো ভালো, তাই না? বেশি ক্ষতির থেকে কম ক্ষতি ভালো না? তার মানে একটা রোগ হয়েছে, কি রোগ সেটা ধরতেই পারছি না, তাহলে এক্ষেত্রে সে মারা যাবে। তাহলে মারা যাওয়ার থেকে যদি একটু ক্ষতিও হোক, তারপরে সেটা যদি চিকিৎসা করে ভালো করা যায়, তাই না? তার মানে ব্যাপারটা কি, আমরা যে রোগীটার ছবি তোলা হচ্ছে তার কিন্তু ক্ষতি হচ্ছে, বাট তুলনামূলক খুব কম। এই কারণে দেখা যাচ্ছে সুস্থ যে মানুষটা আছে তার গার্জিয়ানগুলো তাকে ভিতরে যেতে দেয় না। এতে কি হয়, ওই রশ্মিগুলো দেখা যাচ্ছে তার ভিতরে অ্যাটাক করতে পারে বা ছড়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে কি ওই রোগীর গার্জিয়ানগুলোকে সবগুলোকে কি সেখানে অ্যালাউ করে না। এটাও একটা কিন্তু মেইন কারণ। হ্যাঁ, এমনটা না যে যে মেশিন দ্বারা এক্সরে করা হচ্ছে বা যে মেশিন দ্বারা এই ছবিগুলো ওঠানো হচ্ছে এতে ওই রশ্মিগুলো একদম বাইরে ছড়ায় ছিটাচ্ছে, ব্যাপারটা এমন না। ওইটা মোটামুটি ভাবে সীমাবদ্ধ রাখারই চেষ্টা করা হয়। তারপরেও তো বলা যায় না, কারণ ক্ষতিকর জিনিস, কারণ এটা খুব বেশি পরিমাণ গেলে ক্যান্সার হয়ে যেতে পারে। ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ, প্রায় বললাম তো প্রায় 20 থেকে 25% পরিমাণ বেড়ে যেতে পারে।
তো যাই হোক, তাহলে এটা একটা ক্ষতিকর দিক। এরপর 2 নম্বর দিকের কথা যদি বলি, ক্ষতিকর দিক, আমাদের বাস্তব জীবনে কিছু উদাহরণ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তোমরা নিশ্চয়ই পড়েছো বা শুনেছো। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল প্রায় ধরে নেওয়া হয় কত, 1939 থেকে 1945 এর মধ্যে, তাই না? তাহলে এই 1945 সালে তোমরা জানো যে 6 আগস্ট হিরোশিমা অর্থাৎ জাপানের হিরোশিমায় একটা লিটল বয় নামক একটা বোমা ফেলা হয়েছিল। বোমার নামটা কি? লিটল বয়, তাই না? ছোট বালক, অর্থাৎ ছোট বোমা ছিল, তো এই কারণে নামটা কি? ছোট বালক মানে কি? লিটল বয়। এই লিটল বয় বোমাটা যখন ফেলা হয় তখন অনেক তো বিধ্বংস অবস্থা, তো এ কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়। তাহলে এই যে বোমাটা কি দ্বারা, এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো দ্বারা, তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি করা। এরপরে পরবর্তী কিছুদিন পর প্রায় 9 আগস্ট আরো একটা বোমা নাগাসাকিতে ফেলা হয়, সেটা হচ্ছে যার নামটা ছিল ফ্যাটম্যান, অর্থাৎ একটা বড় বোমা ছিল, তো এই কারণে মোটা মানুষ মানে ফ্যাটম্যান, ঠিক আছে? তাহলে এই ফ্যাটম্যান নামক যে বোমাটা ফেলা হয়, এই বোমাটার কারণে অনেক পরিমাণ ক্ষতি হয়। ইভেন মানুষের কথা আছে বা অনেকে বলে, এরকমটা শোনা যায় যে যে জায়গাগুলোতে জাপানের বোমা ফেলা হয়েছিল সেখানে নাকি আজও কোনো বাচ্চা জন্ম নিলে নাকি পঙ্গু হয়ে জন্ম নেয়, বা ওই এলাকার আশেপাশে দেখা যাচ্ছে গাছ ওইভাবে জন্মায় না এখনো, হ্যাঁ, এরকম হতো। এগুলো একটু ইন্টারনেট সার্চ করলে তোমরা পাবা। তো দেখা যাচ্ছে এটা কি অনেক বড় ধরনের একটা ক্ষতি না, যে পারমাণবিক বোমাটা ফেলে অনেক মানুষ তো মারা গেলই, এবং আজ পর্যন্ত এর ইফেক্টটা কি শেষ হয়নি, এর ইফেক্টটা আজ পর্যন্ত আছে, এখনো মানুষ এই খারাপ ব্যাপারটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তাই না? এরপরে আমি যদি বলি আরো কিছু উদাহরণ, এটা হচ্ছে আমি মেবি 1946 সালের কথা, রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা দুর্ঘটনা ঘটেছিল। এই দুর্ঘটনার ফলে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা খারাপ দিক। তো আমাদের কিন্তু একটা পারমাণবিক কেন্দ্র আছে, তোমরা জানো, পাবনার রূপপুরে, তাই না? পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। এখানেও কিন্তু এই আইসোটোপ অর্থাৎ বা এই যে তেজস্ক্রিয় পদার্থগুলো নিয়ে কাজ করা হচ্ছে, বা সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। হ্যাঁ, এরকম কোনো একটা অকারেন্স ঘটে যায়, আল্লাহ না করো, তাহলে কিন্তু আমাদের দেশে বা আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, এবং এই ক্ষতিটা সারিয়ে উঠতে প্রায় অনেকটা টাইম লাগবে, বা বলতে গেলে অসম্ভব। তার মানে এর কি অনেক লং টার্ম একটা ক্ষতি আছে। তাহলে আইসোটোপের কি অনেক লং টার্ম একটা ক্ষতি আছে, কারণ এগুলো সবগুলা কি তেজস্ক্রিয় আইসোটোপের কথা বলছে। হ্যাঁ, কারণ আইসোটোপ তো সবসময় যে তেজস্ক্রিয় হবে তাও কিন্তু না। কারণ হচ্ছে মানে তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে যে সকল পদার্থ আলফা বিটা গামা রশ্মি নির্গত করে, তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ বলবো, তাই না? এই কিন্তু আইসোটোপ কাকে বলবো? ওই যে যার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নেই, তাদের আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? এই কথা বললে তোমাকে বলতে হবে যে সকল আইসোটোপ থেকে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নির্গত হয়, তাকে কি বলে? তেজস্ক্রিয় আইসোটোপ বলে। ওকে, আশা করছি ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। তাহলে আমরা এই যে আইসোটোপ ব্যাপার নিয়ে আলোচনা করলাম, আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপরেও কোনো প্রবলেম থাকে, কোনো ব্যাপার বুঝতে সমস্যা হয়, কোনো ইনফরমেশন যদি মনে হয় যে না এটা ভুল মনে হচ্ছে, হ্যাঁ, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি তাহলে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, বা কোনো কিছু যদি ইনফরমেশন ভুল থাকে আমি সেটা আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট 28 নাম্বার পর্বে, যেখানে আমরা আইসোবার আইসোটোন এবং আইসোমার নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।